নমস্কার বন্ধুরা, অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছোট্ট গল্প মামলার ফল। তো চলুন শোনা যাক। বুড়া বৃন্দাবন সামন্তর মৃত্যুর পরে তাহার দুই ছেলে শিবু ও শম্ভু সামন্ত প্রত্যহ ঝগড়া লড়াই করিয়া মাস ছয়েক একান্নে এক বাটিতে কাটাইল। তাহার পরে একদিন পৃথক হইয়া গেল। গ্রামের জমিদার চৌধুরী মশাই নিজে আসিয়া তাহাদের চাষবাস, জমি জমা, পুকুর, বাগান সমস্ত ভাগ করিয়া দিলেন। ছোট ভাই সম্মুখের পুকুরের ওধারে খান্দুই মাটির ঘর তুলিয়া ছোট বউ এবং ছেলে পুলে লইয়া বাস্তু ছাড়িয়া উঠিয়া গেল। সমস্ত ভাগ হইয়াছিল, শুধু একটা ছোট বাঁশঝাড় ভাগ হইতে পাইল না। কারণ শিবু আপত্তি করিয়া কহিল, চৌধুরী মশাই, বাঁশঝাড়টা আমার নিতান্তই চাই। ঘরদর সব পুরনো হয়েছে, চালের বাতা বাকারি বদলাতে, খোটাখুটি দিতে বাঁশ আমার নিত্য প্রয়োজন। গায়ে কার কাছে চাইতে যাব বলুন? শম্ভু প্রতিবাদের জন্য উঠিয়া বড় ভাইয়ের মুখের ওপর হাত নাড়িয়া বলিল, আহা, ওর ঘরে খোটাখুটিতে বাঁশ চাই, আর আমার ঘরে কলা গাছ চিড়ে দিলেই হবে না? সে হবে না, সে হবে না চৌধুরী মশাই। বাঁশঝাড়টা আমার না থাকলেই চলবে না, তা বলে দিচ্ছি। মীমাংসা ওই পর্যন্তই হইয়া রহিল। সুতরাং এই সম্পত্তিটা রহিল দুই শরিকের। তাহার ফল হইল এই যে, শম্ভু একটা কঞ্চিতে হাত দিতে আসিলেও শিবু দা লইয়া তাড়িয়া আসে, এবং শিবুর স্ত্রী বাঁশঝাড়ের তলা দিয়া হাঁটিলেও শম্ভু লাঠি লইয়া মারিতে দৌড়ায়। সেদিন সকালে এই বাঁশঝাড় উপলক্ষ করিয়ায় উভয় পরিবারে তুমুল দাঙ্গা হইয়া গেল। ষষ্ঠী পূজা কিংবা এমনই কি একটা দৈব কার্যে বড় বউ গঙ্গামণির কিছু বাঁশ পাতার আবশ্যক ছিল। পল্লীগ্রামে এ বস্তুটি দুর্লভ নয়, অনায়াসে অন্যত্র সংগ্রহ হইতে পারিত, কিন্তু নিজের থাকিতে পরের কাছে হাত পাতিতে তাহার শরম বোধ হইল। বিশেষত তাহার মনে ভরসা ছিল দেবর এতক্ষণে নিশ্চয়ই মাঠে গিয়াছে, ছোট বউ একা আর কি করবে? কিন্তু কি কারণে শম্ভু সেদিন মাঠে বাহির হইতে বিলম্ব হইয়াছিল, সে সবেমাত্র পান্তা ভাত শেষ করিয়া হাত ধুইবার উদ্যোগ করিতেছিল। এমনই সময়ে ছোট বউ পুকুরঘাট হইতে উঠি পড়ি করিয়া ছুটিয়া আসিয়া স্বামীকে সংবাদ দিল, শম্ভুর কথায় রহিল জলের ঘটি, কোথায় রহিল হাত মুখ ধোয়া। সে রই রাই শব্দে সমস্ত পাড়াটা তোলপাড় করিয়া তিন লাফে আসিয়া এটো হাতেই পাতা কয়টি কাড়িয়া লইয়া টান মারিয়া ফেলিয়া দিল, এবং সঙ্গে সঙ্গে বড় ভাজের প্রতি যে সকল বাক্য প্রয়োগ করিল সে সকল সে আর যেখানেই শিখিয়া থাকুক রামায়ণের লক্ষণ চরিত্র হইতে যে শিক্ষা করে নাই তাহা নিঃসংশয়ে বলা যায়। এদিকে বড় বউ কাঁদিতে কাঁদিতে বাড়ি গিয়া মাঠে স্বামীর নিকট খবর পাঠাইয়া দিল। শিবু নাঙল ফেলিয়া কাস্তে হাতে করিয়া ছুটিয়া আসিল, এবং বাঁশঝাড়ের অদূরে দাঁড়াইয়া অনুপস্থিত কনিষ্ঠীর উদ্দেশ্যে অস্ত্র ঘুরাইয়া চিৎকার করিয়া এমন কাণ্ড বাধাইল যে ভিড় জমিয়া গেল। তাহাতেও যখন ক্ষোভ মিটিল না, তখন সে জমিদার বাড়িতে নালিশ করিতে গেল, এবং এই বলিয়া শাসাইয়া গেল যে চৌধুরী মশাই এর বিচার করেন ভালোই, না হইলে সে সদরে গিয়া 1 নম্বর রুজু করিবে, তবে তার নাম শিবু সামন্ত। ওদিকে শম্ভু বাঁশ পাতা কাড়ার কর্তব্যটা শেষ করিয়ায় মনের সুখে হাল গরু লইয়া মাঠে চলিয়া গিয়াছিল। স্ত্রীর নিষেধ শুনে নেয়। বাড়িতে ছোট বউ একা। ইতিমধ্যে ভাসুর আসিয়া চিৎকারে পাড়া জড়ো করিয়া বীর দর্পে
একতরফা জড়ি হইয়া চলিয়া গেলেন। ভাদ্রবধূ হইয়া সেই সমস্ত কানে শুনিয়াও একটা কথারও জবাব দিতে পারিল না। ইহাতে তাহার মনস্তাপ ও স্বামীর বিরুদ্ধে অভিমানের অবধি রহিল না। সে রান্নাঘরের দিকেও গেল না, বিরস মুখে দাওয়ার ওপর পা ছড়াইয়া বসিয়া রহিল। শিবুর বাড়িতেও সেই দশা। বড় বউ প্রতিজ্ঞা করিয়া স্বামীর পথ চাহিয়া বসিয়া আছে। হয় সে ইহার একটা বিহিত করুক, নয় সে জলটুকু পর্যন্ত মুখে না দিয়া বাপের বাড়ি চলিয়া যাইবে। দুটা বাঁশ পাতার জন্য দেওরের হাতে এত লাঞ্ছনা। বেলা 1:30 প্রহর হইয়া গেল, তখনও শিবুর দেখা নাই। বড় বউ ছটফট করিতে লাগিল। কি জানি চৌধুরী মশাইয়ের বাটি হইতেই বা তিনি নম্বর রজু করিতে সোজা সদরে চলিয়া গেলেন। এমন সময় বাহিরের দরজায় ছনাৎ করিয়া সজোরে ধাক্কা দিয়া শম্ভুর বড় ছেলে গয়ারাম প্রবেশ করিল। বয়স তাহার 16-17 কিংবা এমনই একটা কিছু, কিন্তু এই বয়সেই ক্রোধ এবং ভাষাটা তাহার বাপকেও ডিঙাইয়া গিয়াছিল। সেই গ্রামের মাইনর স্কুলে পড়ে, আজকাল মর্নিং স্কুল। বেলা 10:30টায় স্কুলে ছুটি হইয়াছে। গয়ারামের যখন 1 বৎসর বয়স, তখন জননীর মৃত্যু হয়। তাহার পিতা শম্ভু পুনরায় বিবাহ করিয়া নতুন বধূ ঘরে আনিলে, কিন্তু এই মা মরা ছেলেটিকে মানুষ করিবার দায় জ্যাঠাইমার ওপরেই পড়িল, এবং এতকাল 2 ভাই পৃথক না হওয়া পর্যন্ত এ ভার তিনি বহন করিয়া আসিতেছিলেন। বিমাতার সহিত তাহার কোনোদিনই বিশেষ কোনো সম্বন্ধ ছিল না। এমনকি তাহার নতুন বাড়িতে উঠিয়া যাইয়ার পরেও গয়ারাম যেখানে যেদিন সুবিধা পাইত আহার করিয়া লইত। আজ সে স্কুলের ছুটির পর বাড়ি ঢুকিয়া বিমাতার মুখ এবং আহারের বন্দোবস্ত দেখিয়া প্রজ্বলিত হতাশ বদনে বাড়ি আসিতেছিল। জ্যাঠাইমার মুখ দেখিয়া তাহার সেই আগুনে জল পড়িল না, কেরোসিন পড়িল। সে কিছুমাত্র ভূমিকা না করিয়াই কহিল, ভাত দে জ্যাঠাইমা। জ্যাঠাইমা কথা কহিলেন না, যেমন বসিয়াছিলেন তেমনই বসিয়া রহিলেন। ক্রুদ্ধ গয়ারাম মাটিতে একটা পা ঠুকিয়া বলিল, ভাত দিবি না দিবি নে তা বল। গঙ্গামণি সক্রোধে মুখ তুলিয়া তর্জন করিয়া কহিলেন, তোর জন্য ভাত রেঁধে বসে আছি, তাই দেব। বলি তোর সৎমা আবাগি ভাত দিতে পারলে না যে এখানে এসেছিস হাঙ্গামা করতে? গয়ারাম চেঁচাইয়া বলিল, সে আবাগির কথা জানি নে, তুই দিবি কি না বল, না দিবি তো চললুম আমি তোর সব হাঁড়িকুড়ি ভেঙে দিতে। বলিয়া সে গোলার নিচে চেলা কাঠের গাদা হইতে একটা কাঠ তুলিয়া সবেগে রন্ধনশালার অভিমুখে চলিল। জ্যাঠাইমা সভয়ে চিৎকার করিয়া উঠিলেন, গয়া, হারামজাদা দস্যি, বাড়াবাড়ি করিস নে বলছি। 2 দিন হয়নি আমি নতুন হাঁড়িকুড়ি কেড়েছি, একটা কিছু ভাঙলি তো জ্যাঠাকে দিয়ে তোর একখানা পা যদি না ভাঙাই তো তখন বলিস। হ্যাঁ। গয়ারাম রান্নাঘরের শিকলটায় গিয়া হাত দিয়াছিল। হঠাৎ একটা নতুন কথা মনে পড়ায় সে অপেক্ষাকৃত শান্তভাবে ফিরিয়া আসিয়া বলিল, আচ্ছা, ভাত না দিস না দিবি আমি চাইনি। নদীর ধারে বটতলায় বামুনদের মেয়েরা সব ধামা ধামা চিড়ে মুরকি নিয়ে পুজো করছে, যে চাইছে দিচ্ছে, ডেকে এলুম, আমি চললুম তেনাদের কাছে। গঙ্গামণির তৎক্ষণাৎ মনে পড়িয়া গেল আজ অরণ্য ষষ্ঠী, এবং এক মুহূর্তেই তাহার মেজাজ কড়ি হইতে কোমলে নামিয়া আসিল। তথাপি মুখে জোর রাখিয়া কহিলেন, তাই জানা কেমন খেতে পাস দেখি, দেখিস তখন। বলিয়া গয়া একখানা ছেঁড়া গামছা টানিয়া লইয়া সেটা কোমরে জড়াইয়া প্রস্থানের উদ্যোগ করিতেই গঙ্গামণি উত্তেজিত হইয়া বলিলেন, আজ ষষ্ঠীর দিনে পরের ঘরে চেয়ে খেলে তোর কি দুর্গতি করি তা দেখি শতভাগা। গয়া জবাব দিল না।
রান্নাঘরে ঢুকিয়া এক খামচা তেল লইয়া মাথায় ঘষিতে ঘষিতে বাহির হইয়া যায় দেখিয়া জ্যাঠাইমা উঠানে নামিয়া আসিয়া ভয় দেখাইয়া কহিলেন, দস্যি কোথাকার, ঠাকুর দেবতার সঙ্গে গোয়ার তুমি? ডুব দিয়ে ফিরে না এলে ভালো হবে না বলে দিচ্ছি, আজ আমি রেগে রয়েছি। কিন্তু গয়ারাম ভয় পাইবার ছেলে নয়। সে শুধু দাঁত বাহির করিয়া জ্যাঠাইমাকে বৃদ্ধাঙ্গুষ্ঠ প্রদর্শন করিয়া ছুটিয়া চলিয়া গেল। গঙ্গামণি তাহার পেছনে পেছনে রাস্তা পর্যন্ত আসিয়া চেঁচাইতে লাগিলেন, আজ ষষ্ঠীর দিনে কার ছেলে ভাত খায় যে তুই ভাত খেতে চাস? পাটালি গুড়ের সন্দেশ দিয়ে, চাপা কলা দিয়ে, দুধ দই দিয়ে ফলার করা চলে না যে তুই যাবি পরের ঘরে চেয়ে খেতে? কৈবত্যের ঘরে তুমি এমনই নবাব জন্মেছ? গয়া কিছু দূরে ফিরিয়া দাঁড়াইয়া বলিল, তবে তুই দিলি নে কেন পোড়ার মুখী? কেন বললি নেই? গঙ্গামণি গালে হাত দিয়া অবাক হইয়া বলিলেন, শোনো ছেলের কথা, কখন আবার বললুম তোকে কিছু নেই? কোথায় চান, কোথায় কি? দস্যির মতো ঢুকেই বলে দে ভাত। ভাত কি আজ খেতে আছে যে দেব? আমি বলি সবই তো মজুদ, ডুব দিয়ে এলেই। গয়া কহিল, ফলার তোর পচুক, রোজ রোজ আবাগিরা ঝগড়া করে রান্নাঘরে শেকল টেনে দিয়ে পা ছড়িয়ে বসে থাকবে, আর রোজ আমি 3 পোর বেলায় ভাতে ভাত খাবো, যা আমি তোদের কারোর কাছে খেতে চাইনি। বলিয়া সে হন হন করিয়া চলিয়া যায় দেখিয়া গঙ্গামণি সেইখানে দাঁড়াইয়া কাঁদো কাঁদো গলায় চেঁচাইতে লাগিলেন, আজ ষষ্ঠীর দিনে কারো কাছে চেয়ে খেয়ে অমঙ্গল করিস নে গয়া, লক্ষ্মী বাপ আমার, না হয় 4টে পয়সা দেব রে। শোন। গয়ারাম ভ্রূক্ষেপও করিল না, দ্রুত বেগে প্রস্থান করিল। বলিতে বলিতে গেল, চাইনে আমি ফলার, চাইনে আমি পয়সা, তোর ফলারে আমি, ইত্যাদি ইত্যাদি। সে দৃষ্টির অন্তরালে চলিয়া গেলে গঙ্গামণি বাড়ি ফিরিয়া রাগে দুঃখে অভিমানে নির্জীবের মতো দাওয়ার ওপর বসিয়া পড়িলেন এবং গয়ার কুব্যবহারে মর্মাহত হইয়া তাহার বিমাতার মাথা খাইতে লাগিলেন। কিন্তু নদীর পথে চলিতে চলিতে গয়ার জ্যাঠাইমার কথাগুলো কানে বাজিতে লাগিল। একে উত্তম আহারের প্রতি স্বভাবতই তাহার একটু অধিক লোভ। পাটালি গুড়ের সন্দেশ, দধি, দুগ্ধ, চাপা কলা, তাহার উপর 4 পয়সা দক্ষিণা। মনটা তাহার দ্রুত নরম হইয়া আসিতে লাগিল। স্নান সারিয়া গয়ারাম প্রচণ্ড ক্ষুধা লইয়া ফিরিয়া আসিল। উঠানে দাঁড়াইয়া ডাক দিল, ফলারের সব শীঘ্রই নিয়ে আয় জ্যাঠাইমা, আমার বড্ড খিদে পেয়েছে, কিন্তু পাটালি সন্দেশ কম দিবি তো, আজ তোকেই খেয়ে ফেলবো। গঙ্গামণি সেইমাত্র গরুর কাজ করিতে গোয়ালে ঢুকিয়াছিলেন। গয়ার ডাক শুনিয়া মনে মনে প্রমাদ গণিলেন। ঘরে দুধ দই চিড়া গুড় ছিল বটে, কিন্তু চাপা কলাও ছিল না, পাটালি গুড়ের সন্দেশও ছিল না। তখন গয়াকে আটকাইবার জন্য যা মুখে আসিয়াছিল তাই বলিয়া লোভ দেখাইয়াছিলেন। তিনি সেইখান হইতে সাড়া দিয়া কহিলেন, তুই ততক্ষণ ভিজে কাপড় ছাড় বাবা, আমি পুকুর থেকে হাত ধুয়ে আসছি। শিগগিরি আয় বলিয়া হুকুম চালাইয়া গয়া কাপড় ছাড়িয়া নিজেই একটা আসন পাতিয়া ঘটিতে জল গড়াইয়া প্রস্তুত হইয়া বসিল। গঙ্গামণি তাড়াতাড়ি হাত ধুইয়া আসিয়া তাহার প্রসন্ন মেজাজ দেখিয়া খুশি হইয়া বলিলেন, এই তো আমার লক্ষ্মী ছেলে, কথায় কথায় কি রাগ করতে আছে বাবা? বলিয়া তিনি ভাঁড়ার হইতে আহারের সমস্ত আয়োজন আনিয়া সম্মুখে উপস্থিত করিলেন। গয়ারাম চক্ষের পলকে উপকরণগুলি দেখিয়া লইয়া তীক্ষ্ণ কণ্ঠে জিজ্ঞাসা করিল, চাপা কলা কই? গঙ্গামণি ইতস্তত করিয়া কহিলেন, ঢাকা দিতে মনে নেই বাবা, সব কটা ইঁদুরে খেয়ে গেছে।
একটা বিড়াল না পুষলে আর নয় দেখছি। গয়া হাসিয়া বলিল, কলা কখনো ইঁদুরে খায়? তোর ছিল না, তাই বল না কেন? গঙ্গামণি অবাক হইয়া কহিলেন, সে কি কথা রে, কলা ইঁদুরে খায় না? গয়া চিরা দই মাখিতে মাখিতে বলিল, আচ্ছা খায় খায়, ও কলা আমার দরকার নেই। পাটালি গুড়ের সন্দেশ নিয়ে আয়, কম আনিস নি যেন। জ্যাঠাইমা পুনরায় ভাঁড়ারে ঢুকিয়া মিছি মিছি কিছুক্ষণ হাড়ি কুড়ি নাড়িয়া সভয়ে বলিয়া উঠলেন, যা, এও ইঁদুরে খেয়ে গেছে বাবা, এক ফোঁটা নেই। কখন মন ভুলন্তে হাড়ির মুখ খুলে রেখেছি। তাহার কথা শেষ না হইতেই গয়া চোখ পাকাইয়া চেঁচাইয়া উঠিল, পাটালিগুড় কখনো ইঁদুরে খায় রাক্ষসী? আমার সঙ্গে চালাকি? তোর যদি কিছু নেই তবে কেন আমাকে ডাকলি? জ্যাঠাইমা বাহিরে আসিয়া বলিলেন, সত্যি বলছি গয়া। গয়া লাফাইয়া উঠিয়া কহিল, তবু বলছো সত্যি বলছি? যা, আমি তোর কিচ্ছু খেতে চাইনি। বলিয়া সে পা দিয়া টান মারিয়া সমস্ত আয়োজন উঠানে ছড়াইয়া ফেলিয়া দিয়া বলিল, আচ্ছা, আমি দেখাচ্ছি মজা। বলিয়া সেই চেলাকাঠটা হাতে তুলিয়া ভাঁড়ারের দিকে ছুটিল। গঙ্গামণি হাহা করিয়া ছুটিয়া গিয়া পড়িলেন, কিন্তু চক্ষের নিমেষে ক্রুদ্ধ গয়রাম হাড়ি কুড়ি ভাঙিয়া জিনিসপত্র ছড়াইয়া একাকার করিয়া দিল। বাধা দিতে গিয়া তিনি হাতের উপর সামান্য একটু আঘাত পাইলেন। ঠিক এমনই সময় শিবু জমিদার বাটি হইতে ফিরিয়া আসিল। হাঙ্গামা শুনিয়া চিৎকার শব্দের কারণ জিজ্ঞাসা করিতেই গঙ্গামণির স্বামীর সাড়া পাইয়া কাঁদিয়া উঠিলেন এবং গয়রাম হাতের কাঠটা ফেলিয়া দিয়া ঊর্ধ্বশ্বাসে দৌড় মারিল। শিবু ক্রুদ্ধস্বরে প্রশ্ন করিল, ব্যাপার কি? গঙ্গামণি কাঁদিয়া কহিল, গয়া আমার সর্বস্ব ভেঙে দিয়ে হাতে আমার এক গা বসিয়ে দিয়ে পালিয়েছে, এই দেখো ফুলে উঠেছে। বলিয়া সে স্বামীকে হাতটা দেখাইল। শিবুর পশ্চাতে তার ছোট সম্বন্ধী ছিল, হুঁশিয়ার এবং লেখাপড়া জানি বলিয়া জমিদার বাটিতে যাইবার সময় শিবু তাহাকে ওপাড়া হইতে ডাকিয়া লইয়া গিয়াছিল। সে কহিল, সামন্ত মশাই, এ সমস্ত ওই ছোট সামন্তর কার সাজি, ছেলেকে দিয়ে সেই এই সমস্ত কাজ করিয়েছে। কি বল দিদি, এই নয়? গঙ্গামণির তখন অন্তর জ্বলিতেছিল। সে তৎক্ষণাৎ ঘাড় নাড়িয়া কহিল, ঠিক ভাই, ওই মুখ পোড়ায় ছোড়াকে শিখিয়ে দিয়ে আমাকে মার খাইয়েছে। এর কি করবে তোমরা করো, নইলে আমি গলায় দড়ি দিয়ে মরব। এত বেলা পর্যন্ত শিবুর নাওয়া খাওয়া নাই, জমিদার কাছেও সুবিচার হয় নাই, তাহাতে বাড়ি পা দিতে না দিতে এই কাণ্ড। তাহার আর হিতাহিত জ্ঞান রহিল না। সে প্রচণ্ড একটা শপথ করিয়া বলিয়া উঠিল, এই আমি চললুম থানায় দারোগার কাছে, এর বিহিত না করতে পারি তো আমি বিন্দু সামন্ত ছেলে নই। তাহার শালা লেখাপড়া জানা লোক, বিশেষত তাহার গয়ার ওপর আগে হইতে আক্রোশ ছিল। সে কহিল, আইন মতে এর নাম অনধিকার প্রবেশ, লাঠি নিয়ে বাড়ি চড়াও হওয়া, জিনিসপত্র ভাঙা, মেয়ে মানুষের গায়ে হাত তোলা, এর শাস্তি 6 মাস জেল। সামন্ত মশাই, তুমি কোমর বেঁধে দাঁড়াও দেখি, আমি কেমন না বাপ বেটাকে একসঙ্গে জেলে পুঁততে পারি। শিবু আর দ্বিরুক্তি করিল না, সম্বন্ধীর হাত ধরিয়া থানার দারোগার উদ্দেশ্যে প্রস্থান করিল। গঙ্গামণি সকলের চেয়ে বেশি রাগ পড়িয়াছিল দেবর ও ছোট বধূর ওপর। সে এই লইয়া একটা হুলস্থুল করিবার উদ্দেশ্যে কবাটের শিকল তুলিয়া দিয়া সেই চেলাকাঠ হাতে করিয়া সোজা শম্ভুর উঠোনে আসিয়া দাঁড়াইল। উচ্চকণ্ঠে কহিল, কেমন গো ছোট কর্তা, ছেলেকে দিয়ে আমাকে মার খাওয়াবে? এখন বাপ বেটা একসঙ্গে ফাটকে যাও।
শম্ভু সেই মাত্র তাহার এই পক্ষের ছেলেটাকে লইয়া ফলা শেষ করিয়া দাঁড়াইয়াছে। বড় ভাজের মূর্তি এবং তাহার হাতে চেলাকাটা দেখিয়া হতবুদ্ধি হইয়া গেল। কহিল, হয়েছে কি? আমি তো কিছুই জানি নে। গঙ্গামণি মুখ বিকৃত করিয়া জবাব দিল, আর ন্যাকা সাজতে হবে না, দারোগা আসছে, তার কাছে গিয়ে বলল কিছুই জানো কিনা। ছোট বউ ঘর হইতে বাহির হইয়া একটি খুঁটির ঠেস দিয়া নিঃশব্দে দাঁড়াইল। শম্ভু মনে মনে ভয় পাইয়া কাছে আসিয়া গঙ্গামণির একটা হাত চাপিয়া ধরিয়া কহিল, মায়েরই বলছি বড় বউটার, আমরা কিছুই জানিনি। কথাটা যে সত্য বড় বউ তাহার নিজেও জানিত, কিন্তু তখন উদারতার সময় নয়। সে শম্ভুর মুখের উপরে 16 আনা দোষ চাপাইয়া সত্য মিথ্যায় জড়াইয়া গঙ্গারামের কীর্তি বিবৃত করিত। এই ছেলেটাকে যাহারা জানে তাহাদের পক্ষে ঘটনাটা অবিশ্বাস করা শক্ত। স্বল্পভাষিনী ছোট বউ এতক্ষণে মুখ খুলিল, স্বামীকে কহিল, কেমন, যা বনেছিল তাই হলো কি না? কতদিন বলি, ও গো দোষটি চোরা তাকে আর ঘরে ঢুকতে দিওনি। তোমার ছোট ছেলেটাকে হক না হোক মেরে মেরে কোন দিন খুন করে ফেলবে, তা গেরাজ্জি হয় না। এখন কথা কাটলো তো? শম্ভু অনুনয় করিয়া গঙ্গামণিকে কহিল, আমার দিব্যি বড় বউটান, দাদা সত্যি নাকি থানায় গেছে? তাহার করুণ কণ্ঠস্বরে কতকটা নরম হইয়া বড় বউ জোর দিয়া বলিল, তোমার দিব্যি ঠাকুরপো গেছে, সঙ্গে আমাদের পাঁচুও গেছে। শম্ভু অত্যন্ত ভীত হইয়া উঠিল। ছোট বউ স্বামীকে লক্ষ্য করিয়া বলিতে লাগিল, নীতি বলি দিদি, কোথায় যে নদীর ওপর সরকারি পুল হচ্ছে, কত লোক কাটতে যাচ্ছে, সেটাই নিয়ে গিয়ে ওরে কাজে লাগিয়ে দাও। তারা চাবুক মারবে আর কাজ করাবে, পালাবার জোটই নেই, দুদিনে সোজা হয়ে যাবে। তা না, স্কুলে দিয়েছি পড়ুক, ছেলে যেন ওর উকিল মোক্তার হবে। শম্ভু কাতর হইয়া বলিল, আরে সাধে দিইনি সেখানে, সবাই কি ঘরে ফিরতে পারে? অর্ধেক লোক মাটি চাপা হয়ে কোথায় তলিয়ে যায় তার তল্লাশি মেলে না। ছোট বউ বলিল, তবে বাপ বেটাতে মিলে ফাটকে খাটকে যাও। বড় বউ চুপ করিয়া রহিল। শম্ভু তার হাতটা ধরিয়া বলিল, আমি কালী ছোড়াকে নিয়ে গিয়ে পাঁচলার পুলে কাজে লাগিয়ে দেব। বউটান, দাদাকে ঠান্ডা করো, আর এমন হবে না। তাহার স্ত্রী কহিল, ঝগড়াঝাটি তো শুধু ওই ড্যাকরটার জন্য, তোমাকেও তো কতবার বলিছি দিদি, ওরে ঘরে ধরে ঢুকতে দিও না, আশকারা দিও না। আমি বলি নে তাই, নইলে ও মাসে তোমাদের মর্তমান কলার কাঁদিটে রাত্রিরে কে কেটে নিয়েছিল, সে তো ওই দোষী। যেমন কুকুর তেমন মুগুর না হলে কি চলে? পুলের কাজে পাঠিয়ে দাও পাড়া জুড়ু। শম্ভু মাতৃদিব্যি করিল যে কাল যেমন করিয়া হোক ছোড়াকে গ্রাম ছাড়া করিয়া তবে সে জলগ্রহণ করিবে। গঙ্গামণি এ কথাতেও কোনো কথা কহিল না। হাতের কাঠটা ফেলিয়া দিয়া নিঃশব্দে বাড়ি ফিরিয়া গেল। স্বামী ভাই এখনো অভুক্ত। অপরাহ্ন বেলায় সে বিষণ্ণ মুখে রান্নাঘরের দৌড়ে বসিয়া তাহাদেরই খাবার আয়োজন করিতেছিল। গয়ারাম উকিঝুঁকি মারিয়া নিঃশব্দ পদে প্রবেশ করিল। বাটিতে আর কেহ নাই দেখিয়া সে সাহসে ভর করিয়া একেবারে পেছনে আসিয়া ডাক দিল, জ্যাঠাইমা। জ্যাঠাইমা চমকিয়া উঠিলেন, কিন্তু কথা কহিলেন না। গয়ারাম অদূরে ক্লান্তভাবে ধপাস করিয়া বসিয়া পড়িয়া কহিল, আচ্ছা যা আছে তাই দে, আমার বড্ড খিদে পেয়েছে। খাবার কথায় গঙ্গামণির শান্ত ক্রোধ মুহূর্তে প্রজ্বলিত হইয়া উঠিল। তিনি তাহার মুখের প্রতি না চাইয়া সক্রোধে বলিয়া উঠিলেন, বেহায়া পোড়ার মুখো, আবার আমার কাছে এসেছিস খিদে বলে? দূর হ এখান থেকে। গয়া বলিল, দূর হব তোর কথায়? জ্যাঠাইমা ধমক দিয়া কহিলেন, হারাম জাদা নচ্চার,
আমি আবার দেবো তোকে খেতে? গয়া বলিল, তুই দিবি না তো কে দেবে? কেন তুই ইঁদুরের দোষ দিয়া মিচে মিচে কথা বললি? কেন ভালো করে বললি নে? বাবা, এই দিয়ে কা, আজ আর কিচ্ছু নেই, তাহলে তো আমার রাগ হয় না। দে না খেতে শিগগিরই রাক্ষসী, আমার পেট যে জ্বলে গেল। জ্যাঠাইমা ক্ষণকাল মৌন থাকিয়া মনে মনে একটু নরম হইয়া বলিলেন, পেট জ্বলে থাকে তোর সৎমার কাছে যা। বিমাতার নামে গয়া চক্ষের পলকে আগুন হইয়া উঠিল। বলিল, সে আবাগির নাকি আমি আর মুখ দেখব? শুধু ঘরে আমার ছিপটি আনতে গেছি, বলে দূর দূর, এইবার জেলের ভাত কাগে যা। আমি বললুম, তোদের ভাত আমি খেতে আসিনি, আমি জ্যাঠাইমার কাছে যাচ্ছি। পোড়ার মুখে কম শয়তান? ওই গিয়ে লাগিয়েছে বলেই তো বাবা তোর হাত থেকে বাঁশ পাতা কেড়ে নিয়েছে। বলিয়া সে সজোরে মাটিতে একটা পা তুলিয়া কইল, তুই রাক্ষসী নিজে পাতা আনতে গিয়ে অপমান হলি কেন? আমায় বললি নে? ওই বাঁশঝাড় সমস্ত আমি যদি আগুন দিয়ে না পোড়াই তো আমার নাম গয়া নয়, তা দেখিস। আবার কি আমাকে বললে কি জানিস জ্যাঠাইমা? বলে তো জ্যাঠাইমা থানায় খবর পাঠিয়েছে, দারোগা এসে বেঁধে তোকে জেলে দেবে। শুনলি কথা অতবাগির? গঙ্গামণি কহিলেন, তো জ্যাঠামশাই পাঁচুকে সঙ্গে নিয়ে গেছেই তো থানায়, তুই আমার গায়ে হাত তুলেছিস, এত বড় তোর আসপত্তা? পাঁচু মামাকে গয়া একেবারে দেখিতে পারিত না। সে আবার যোগ দিয়াছে শুনিয়া জ্বলিয়া উঠিয়া বলিল, কেন তুই রাগের সময় আমায় আটকাতে গেলি? গঙ্গামণি বলিলেন, তাই আমাকে মারবি? এখন যা, ফাটকে বাধা থাকবে যা। গয়া বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখাইয়া বলিল, ইহ, তুই আমাকে ফাটকে দিবি? দে না, দিয়ে একবার মজা দেখ না, আপনি কেঁদে কেঁদে মরে যাবি, আমার কি হবে? গঙ্গামণি কহিলেন, আমার বয়ে গেছে কাঁদতে, যা আমার সম্মুখ থেকে যা বলছি। সত্তর বালাই কোথাকার। গয়া চেঁচাইয়া কহিল, তুই আগে খেতে দে না, তবে তো যাব। কখন সাত সকালে দুটি মুড়ি খেয়েছি বলতো, খিদে পায় না আমার? গঙ্গামণি কি একটা বলিতে যাইতেছিল, এমন সময় শিবু পাঁচুকে লইয়া থানা হইতে ফিরিয়া আসিল এবং গয়ার প্রতি চোখ পড়িবা মাত্রই বারুদের মতো জ্বলিয়া উঠিয়া চিৎকার করিল, হারামজাদা পাজি, আবার আমার বাড়ি ঢুকেছে, বেরো বেরো বলছি, পাঁচু ধত্ত শুয়োরকে। বিদ্যুৎ বেগে গয়ারাম দরজা দিয়া দৌড় মারিল, চেঁচাইয়া বলিয়া গেল, পেচোশালার একটা ঠ্যাং না ভেঙে দিই তো আমার নামে গয়ারাম নয়। চক্ষের পলকে এই কাণ্ড ঘটিয়া গেল। গঙ্গামণি একটা কথা কহিবারও অবকাশ পাইল না। ক্রুদ্ধ শিবু স্ত্রীকে বলিল, তোর আজকারা পেয়েই ও এমন হচ্ছে, আর যদি কখনো হারামজাদাকে বাড়িতে ঢুকতে দিস তো তোর অতি বড় দিব্যি রইল। পাঁচু বলিল, দিদি, তোমাদের কি? আমারই সর্বনাশ, কখন রাত ভিতে লুকিয়ে আমার ঠ্যাঙেই ওর ঠ্যাং মারবে দেখছি। শিবু কইল, কাল সকালেই যদি পুলিশ পেয়াদা দিয়ে ওর হাতে দড়ি পড়ায় তো আমার ইত্যাদি ইত্যাদি। গঙ্গামণি কাঠ হইয়া বসিয়া রহিল, একটা কথাও তাহার মুখ দিয়া বাহির হইল না। ভীতু পাঁচ করি সে রাত্রে আর বাড়ি গেল না, এখানেই শুইয়া রহিল। পরের দিন বেলা 10টার সময় ক্রোশ 2 দূরের পথ হইতে দারোগাবাবু উপযুক্ত দক্ষিণাদি গ্রহণ করিয়া পালকি চড়িয়া কনস্টেবল ও চৌকিদারিদের সমবিব্যবহারে সরজমিনে তদন্ত করিতে উপস্থিত হইলেন। অনধিকার প্রবেশ, জিনিসপত্র তছরূপ, চেলাকাঠের দ্বারা স্ত্রীলোকের অঙ্গে প্রহার ইত্যাদি বড় বড় ধারার অভিযোগ সমস্ত গ্রামময় একটা হুলস্থুলু পড়িয়া গেল। প্রধান আসামি গয়ারাম, তাহাকে কৌশলে ধরিয়া আনিয়া হাজির করিতেই সে কনস্টেবল, চৌকিদার প্রভৃতি দেখিয়া ভয়ে কাঁদিয়া ফেলিয়া বলিল, আমাকে কেউ দেখতে পারে না বলে আমাকে ফাটকে দিতে চায়। দারোগা বুড়ো মানুষ, তিনি আসামির বয়স এবং কান্না দেখিয়া দয়াদ্র চিত্তে জিজ্ঞাসা করিলেন, তোমাকে কেউ ভালোবাসে না গয়ারাম?
গয়া কহিল, আমাকে শুধু আমার জ্যাঠাইমা ভালোবাসে, আর কেউ না। দারোগা প্রশ্ন করিল, তবে জ্যাঠাইমাকে মেরেছ কেন? গয়া বলিল, না মারিনি, কাবাটের আড়লে গঙ্গামণি দাঁড়াইয়ার ছিলেন, সেই দিকে চাহিয়া কইল, তোকে আমি কখন মেরেছি জ্যাঠাইমা? পাঁচু নিকটে বসিয়াছিল, সে একটু কটাক্ষ চাহিয়া রহিল। দিদি, হুজুর জিজ্ঞেস করছেন, সত্যি কথা বলো, ও কাল দুপুরবেলা বাড়ি চড়াও হয়ে কাঠের বাড়ি তোমার মারেনি? ধর্মাবতারের কাছে যেন মিথ্যে কথা বলো না। গঙ্গামণি অস্ফুটে যাহা কহিলেন, পাঁচু তাহাই পরিস্ফুট করিয়া বলিল, হ্যাঁ হুজুর, আমার দিদি বলছেন ও মেরেছেন। গয়া অগ্নিমূর্তি হইয়া চেঁচাইয়া উঠিল, দেখ পেছো, তোর আমি না পা ভাঙিত। রাগে কথাটা তার সম্পূর্ণ হইতে পারিল না, কাঁদিয়া ফেলিল। পাঁচু উত্তেজিত হইয়া বলিয়া উঠিল, দেখলেন হুজুর, দেখলেন? হুজুরের সম্মুখেই বলছে পা ভেঙে দেবে, আড়ালে ও খুনও করতে পারে, ওকে বাদবার হুকুম হোক। দারোগা শুধু একটু হাসিলেন। গয়া চোখ মুছিতে মুছিতে বলিল, আমার মা নেই তাই, নইলে। এবারেও কথাটা তাহার শেষ হইতে পারিল না। যে মাকে তাহার মনেও নাই, মনে করিবার কখনো প্রয়োজনও হয় নাই, আজ বিপদের দিনে অকস্মাৎ তাহাকে ডাকিয়া সে ঝড় ঝড় করিয়া কাঁদিতে লাগিল। দ্বিতীয় আসামি শম্ভুর বিরুদ্ধে কোনো কথাই প্রমাণ হইল না। দারোগাবাবু আদালতে নালিশ করিবার হুকুম দিয়া রিপোর্ট লিখিয়া লইয়া চলিয়া গেলেন। পাঁচু মামলা চালানো, তাহার যথারীতি তদবিদ্যার দায়িত্ব গ্রহণ করিল এবং তাহার ভগিনীর প্রতি গুরুতর অত্যাচারের জন্য গয়ার যে কঠিন শাস্তি হইবে এ কথা চতুর্দিকে বলিয়া বেড়াইতে লাগিল। কিন্তু গয়া সম্পূর্ণ নিরুদ্দেশ। পাড়া প্রতিবেশীরা শিবুর এই আচরণে অত্যন্ত নিন্দা করিতে লাগিল। শিবু তাহাদের সহিত লড়াই করিয়া বেড়াইতে লাগিল, কিন্তু শিবুর স্ত্রী একেবারে চুপচাপ। সেদিন গয়ার দূর সম্পর্কের এক মাসি খবর শুনিয়া শিবুর বাড়ি বইয়া তাহার স্ত্রীকে যাহা ইচ্ছা তাই বলিয়া গালিগালাজ করিয়া গেল। কিন্তু গঙ্গামণি একেবারে নির্বাক হইয়া রহিল। শিবু পাশের বাড়ির লোকের কাছে একথা শুনিয়া রাগ করিয়া স্ত্রীকে কহিল, তুই চুপ করে রইলি, একটা কথাও বললি নে? শিবুর স্ত্রী কহিল, না। শিবু বলিল, আমি বাড়ি থাকলে মাগিকে ঝাঁটাপেটা করে ছেড়ে দিতুম। তার স্ত্রী কহিল, তাহলে আজ থেকে বাড়িতেই বসে থেকো, আর কোথাও বেরিও না, বলিয়া নিজের কাজে চলিয়া গেল। সেদিন দুপুরবেলায় শিবু বাড়ি ছিল না। শম্ভু আসিয়া বাঁশঝাড় হইতে গোটা কয়েক বাঁশ কাটিয়া লইয়া গেল। শব্দ শুনিয়া শিবুর স্ত্রী বাইরে আসিয়া স্বচক্ষে সমস্ত দেখিল, কিন্তু বাধা দেওয়া দূরে থাকুক, আজ সে কাছেও ঘেঁষিল না, নিঃশব্দে ঘরে ফিরিয়া গেল। দিন দুই পরে সংবাদ শুনিয়া শিবু লাফাইতে লাগিল। স্ত্রীকে আসিয়া কহিল, তুই কি কানের মাথা খেয়েছিস? ঘরের পাশ থেকে সে বাঁশ কেটে নিয়ে গেল, আর তুই টের পেলিনি? তার স্ত্রী বলিল, কেন টের পাবো না, আমি চোখেই তো সব দেখেছি। শিবু ক্রুদ্ধ হইয়া কহিল, তবু আমাকে তুই জানালি না? গঙ্গামণি বলিল, জানাবো আবার কি, বাঁশঝাড় কি তোমার একার? ঠাকুরপো তাতে ভাগ নেই? শিবু বিস্ময়ে হতবুদ্ধি হইয়া শুধু কহিল, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? সেদিন সন্ধ্যার পর পাঁচু সদর হইতে ফিরিয়া আসিয়া শান্তভাবে ধপ করে বসিয়া পড়ি। শিবু গরুর জন্য খড় কুচাইতেছিল। অন্ধকারে তাহার মুখে চাপা হাসি লক্ষ্য করিল না। সভয়ে জিজ্ঞেস করিল, কি হলো? পাঁচু গাম্ভীর্যের সহিত একটু হাস্য করিয়া কহিল, পাঁচু থাকলে যা হয়, ওয়ারিন বের হয়েছে, তবে আসছি, এখন কোথায় আছে জানতে পারলেই হয়। শিবুর কি এক প্রকার ভয়ানক জিদ চড়িয়া গিয়াছিল। সে কহিল, যত খরচ হোক, ছোড়াকে ধরাই চাই,
তাকে জেলে পুরে তবে আমার অন্য কাজ। তারপরে উভয়ের নানা পরামর্শ চলিতে লাগিল। কিন্তু রাত্রি 11টা বাজিয়া গেল। ভেতর হইতে আহারের আহ্বান আসে না দেখিয়া শিবু আশ্চর্য হইয়া রান্নাঘরে গিয়া দেখিল ঘর অন্ধকার। শোবার ঘরে ঢুকিয়া দেখিল স্ত্রী মেজের ওপর মাদুর পাতিয়া শুইয়া আছে। ক্রুদ্ধ এবং আশ্চর্য হইয়া জিজ্ঞেস করিল, খাবার হয়ে গেছে তো আমাদের ডাকিসনি কেন? গঙ্গামণি ধীরে সুস্থে পাশ ফিরিয়া বলিল, কে রাঁধলে যে খাবার হয়ে গেছে? শিবু তর্জন করিয়া প্রশ্ন করিল, রাঁধিসনি এখনো? গঙ্গামণি কহিল, না, আমার শরীর ভালো নেই, আজ আমি পারবো না। নিদারুণ ক্ষুধায় শিবুর নাড়ি জ্বলিতেছিল। সে আর সহিতে পারিল না। শায়িত স্ত্রীর পিঠের ওপর একটা লাথি মারিয়া বলিল, আজকাল রোজ অসুখ, রোজ পারবো না, পারবি নে তো বেরো, বেরো আমার বাড়ি থেকে। গঙ্গামণি কথাও কহিল না, উঠিয়াও বসিল না। যেমন শুইয়াছিল তেমনই পড়িয়া রহিল। সে রাতে শালা ভগ্নিপতি কাহারও খাওয়া হইল না। সকালবেলা দেখা গেল গঙ্গামণি বাটিতে নাই। এদিকে ওদিকে কিছুক্ষণ খোঁজাখুঁজির পর পাঁচু কহিল, দিদি নিশ্চয়ই আমাদের বাড়িতে চলে গেছে। স্ত্রীর এই প্রকার আকস্মিক পরিবর্তনের হেতু শিবু মনে মনে বুঝিয়াছিল বলিয়া তাহার বিরক্তিও যেমন উত্তর বাড়িতে ছিল, নালিশ মোকদ্দমার প্রতি ঝোঁকও তেমনই খাটো হইয়া আসিতেছিল। সে শুধু বলিল, চুলোয় যাক, আমার খোঁজ করবার দরকার নেই। বিকেলবেলা খবর পাওয়া গেল গঙ্গামণি বাপের বাড়ি যায় নাই। পাঁচু ভরসা দিয়া কহিল, তাহলে নিশ্চয় পিসিমার বাড়ি চলে গেছেন। তাহাদের এক বড়লোক পিসি ক্রোশ 5-6 দূরে একটা গ্রামে বাস করিতেন। পূজা পর্ব উপলক্ষে তিনি মাঝে মাঝে গঙ্গামণিকে লইয়া যাইতেন। শিবু স্ত্রীকে অত্যন্ত ভালোবাসিত। সে মুখে বলিল বটে, যেখানে খুশি যাগ্গে মরুগ্গে, কিন্তু ভেতরে ভেতরে অনুতপ্ত এবং উৎকণ্ঠিত হইয়া উঠিল। তবুও রাগের ওপর দিন 5-6 কাটিয়া গেল। এদিকে কাজকর্ম লইয়া, গরু বাছুর লইয়া সংসার তাহার এক প্রকার অচল হইয়া উঠিল। একটা দিনও আর কাটে না এমনই হইল। 7 দিনের দিন সে আপনি গেল না বটে, কিন্তু নিজের পৌরুষ বিসর্জন দিয়া পিসির বাড়িতে গরুর গাড়ি পাঠাইয়া দিল। পরের দিন শূন্য গাড়ি ফিরিয়া আসিয়া সংবাদ দিল সেখানে কেহ নাই। শিবুর মাথায় হাত দিয়া বসিয়া পড়িল। সারাদিন স্নানাহার নাই, মরার মতন একটা তক্তপোষের ওপর পড়িয়াছিল। পাঁচু অত্যন্ত উত্তেজিত ভাবে ঘরে ঢুকিয়া কহিল, সামন্ত মশাই, সন্ধান পাওয়া গেছে। শিবু ধড়মড় করিয়া উঠিয়া বসিয়া কহিল, কোথায়, কে খবর দিল? অসুখ বিসুখ হয়নি তো? গাড়ি নিয়ে চল, এক্ষুনি দুজনে যাই। পাঁচু বলিল, দিদির কথা নয়, গয়ার সন্ধান পাওয়া গেছে। শিবু আবার শুইয়া পড়িল, কোনো কথা কহিল না। তখন পাঁচু বহু প্রকারে বুঝাইতে লাগিল যে এই সুযোগ কোনো মতে হাতছাড়া করা উচিত নয়। দিদি তো একদিন আসবেই, কিন্তু তখন আর এ বেটাকে বাগে পাওয়া যাবে না। শিবু উদাস কণ্ঠে বলিল, এখন থাকবে পাঁচু, আগে সে ফিরে আসুক, তারপরে। পাঁচু বাধা দিয়া কহিল, তারপরে কি আর হবে সামন্ত মশাই? বরঞ্চ দিদি ফিরে আসতে না আসতে কাজটা শেষ করা চাই। সে এসে পড়লে হয়তো আর হবেই না। শিবু রাজি হইল, কিন্তু আপনার খালি ঘরের দিকে চাহিয়া পরের ওপর প্রতিশোধ লইবার জোর আর সে কোনো মতে নিজের মধ্যে খুঁজিয়া পাইতেছিল না। এখন পাঁচু জোর ধার করিয়া তাহার কাজ চলিতেছে। পরের দিন রাত্রি থাকিতেই তাহারা আদালতের পিয়াদা প্রভৃতি লইয়া বাহির হইয়া পড়িল। পথে পাঁচু জানাইল, বহু দুঃখে খবর পাওয়া গেছে। শম্ভু তাহাকে 5 লাখ সরকারি পুলের কাজে নাম ভাড়াইয়া ভর্তি করিয়া দিয়াছে। সেখানেই তাহাকে গ্রেপ্তার করিতে হইবে। শিবু বরাবর চুপ করিয়াই ছিল, তখনও চুপ করিয়াই রহিল। তাহারা গ্রামে যখন প্রবেশ করিল,
তখন বেলা দ্বিপ্রহর। গ্রামের এক প্রান্তে প্রকাণ্ড মাঠ, লোকজন, লোহালক্কর, কল কারখানায় পরিপূর্ণ। সর্বত্রই ছোট ছোট ঘর বাঁধিয়া জন্মজুরেরা বাস করিতেছে। অনেক জিজ্ঞাসাবাদের পর একজন কহিল যে ছেলেটি সাহেবের বাংলা লেখাপড়ার কাজ করছে। সে তো তার ঘরে ওই যে, বলিয়া একখানা ক্ষুদ্র কুঠির দেখাইয়া দিলে। তাহারা গুড়ি মারিয়া পা টিপিয়া অনেক কষ্টে তাহার পাশে আসিয়া দাঁড়াইল। ভেতরে গয়ারামের গলা শুনিতে পাওয়া গেল। পাঁচু পুলকে উচ্ছ্বসিত হইয়া পেয়াদা এবং শিবুকে লইয়া বীর দর্পে অকস্মাৎ কুঠিরের উন্মুক্ত দ্বার রোধ করিয়া দাঁড়াইবা মাত্রই তাহার সমস্ত মুখ বিস্ময়ে, ক্ষোভে, নিরাশায় কালো হইয়া গেল। তাহার দিদি ভাত বাড়িয়া দিয়া একটা হাত পাখা লইয়া বাতাস করিতেছে এবং গয়ারাম ভোজনে বসিয়াছে। শিবুকে দেখিতে পাইয়া গঙ্গামণি মাথায় আঁচলটা তুলিয়া দিয়া শুধু কহিল, তোমরা একটু জিরিয়ে নিয়ে নদী থেকে নিয়ে এসোগে, আমি ততক্ষণে আর এক হাঁড়ি ভাত চড়িয়ে দিই।